আচ্ছা, আজকে আমরা কথা বলবো থিভো মেসের লেখা পাওয়ারফুল ফোকাস বইটা নিয়ে। সাকলায়েন মুস্তাক এটা খুব সুন্দর করে বাংলায় অনুবাদ করেছেন। হ্যাঁ, অনুবাদটা বেশ ভালো। বইটা আসলে একটা 7 দিনের প্ল্যান দেয় কিভাবে মানসিক স্বচ্ছতা আনা যায় আর মনোযোগটা বাড়ানো যায়। একদম, কারণ আজকাল তো মনোযোগ ধরে রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? চারিদিকে এত ডিস্ট্রাকশন। ঠিক তাই। আর এই বইটা ঠিক এই সমস্যাটার কথাই বলছে, মানে কিভাবে এই বিক্ষিপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। এটা একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করে। মূল আইডিয়াটা হলো, যদি এই 7টা দিন ধরে কিছু নির্দিষ্ট ধাপ ফলো করা যায়, তাহলে মনোযোগটা শার্প হবে। হ্যাঁ, মনোযোগ বাড়বে, জীবনের লক্ষ্যগুলো আরও পরিষ্কার হবে, আর সেই অনুযায়ী কাজ করার এনার্জি পাওয়া যাবে। এটা কোনো ম্যাজিক না অবশ্য। না, ম্যাজিক নয়, একটা প্র্যাকটিসের ব্যাপার। ঠিক, একটা পদ্ধতিগত অনুশীলন। যে কাজ শুরু করি কিন্তু শেষ করার হয় না। ঠিক, বা হয়তো মনটা অন্যদিকে চলে যায়, কোনো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এলো বা অন্য কোনো চিন্তা মাথায় ঘুরছে। হ্যাঁ, আর দিনের শেষে কেমন একটা অতৃপ্তি লাগে, হতাশ লাগে। তো আজকের এই আলোচনাটা মূলত তাদের কথা ভেবেই, যারা এই মনোযোগের সমস্যাটা ফেস করছেন, একটা পথ খুঁজছেন। আমরা চেষ্টা করব বইটার একদম ভেতরের কৌশলগুলো, এর দর্শনটা নিয়ে কথা বলতে। শুধু কি বলা হয়েছে তা নয়, বরং কেন বলা হয়েছে, কিভাবে কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, প্রায়োগিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে সহজে বোঝা যায়। দারুণ। তাহলে প্রথমেই শুরু করা যাক। এই যে মনোযোগ বা ফোকাস, এটা এত জরুরি কেন? বইয়ের শুরুতেই লেখক বলছেন এটা আমাদের খুব মূল্যবান একটা সম্পদ, কিন্তু কেন? এটা খুব মৌলিক একটা প্রশ্ন আসলে। বইটা যেভাবে বলছে, মনোযোগ হলো সেই ইঞ্জিন যা আমাদের সব চেষ্টাকে একদিকে চালায়। আচ্ছা। ভাবুন তো, যারা জীবনে বড় কিছু করেছেন, সফল হয়েছেন, তারা তো হঠাৎ করে হননি। না, তা তো নয়। তারা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে দিনের পর দিন, মাসের পর মাস, হয়তোবা বছরের পর বছর ফোকাসটা ধরে রেখেছেন, লেগে থেকেছেন। হ্যাঁ, মন যদি বিক্ষিপ্ত থাকে, তাহলে শক্তিটা নানা দিকে ছড়িয়ে যায়। কোনো কাজেই তখন গভীরতা আসে না। এটা খুব সত্যি। আমার নিজেরই হয়, হয়তো একটা কাজ শুরু করলাম, একটু কঠিন লাগছে, অমনি মনটা অন্যদিকে চলে যায়, যেটা সহজ বা যেটা করলে সঙ্গে সঙ্গে একটা ভালো লাগা আসে। ঠিক যেমন ধরুন, জরুরি রিপোর্টটা লেখার বদলে হয়তো নিউজ ফিড স্ক্রল করতে শুরু করলাম। হ্যাঁ, আর ফলাফল দিন শেষে মনে হয় কিছুই তো হলো না, কাজটা এগোলোই না। আর নিজের ওপর কেমন একটা আস্থা কমে যায়, দিশেহারা লাগে। বইটা বলছে এটার মূল কারণই হলো মনোযোগের অভাব। একদম। আর লেখক এটাও বলছেন, এই মনোযোগের অভাবটা শুধু যে আমাদের সময় নষ্ট করে তা না, এটা মানসিক শান্তিও কেড়ে নেয়। যখন আমরা বুঝতে পারি যে যতটা করতে পারতাম ততটা করতে পারছি না, নিজের পোটেনশিয়াল অনুযায়ী কাজ হচ্ছে না, তখন ভেতরে ভেতরে একটা চাপ, একটা অসন্তোষ তৈরি হয়। ঠিক। তাই বইটা বিশেষ করে তাদের জন্য খুব দরকারি, যারা ভাবেন যে তারা তাদের সেরাটা দিতে পারছেন না, বা যারা নিজেদের লক্ষ্য নিয়ে একটু ধোঁয়াশায় আছেন। অথবা এই যে ডিজিটাল ডিস্ট্র্যাকশন, ফোন, সোশ্যাল মিডিয়া, এগুলোর কারণে মনোযোগ হারিয়ে ফেলছেন। হ্যাঁ, লেখক বলছেন এর মূল কারণ হল আমাদের কর্মপরিকল্পনা আর মানসিক অবস্থার মধ্যে একটা অস্পষ্টতা। আর এই অস্পষ্টতা কাটানোর জন্যই বইয়ের ওই 7 দিনের পরিকল্পনা। এর প্রথম পর্বটা দিন 1 থেকে 4 পুরোটাই এই স্বচ্ছতা আনার জন্য। ঠিক, ব্যাপারটা এমন নয় যে একদিনই সব পরিষ্কার হয়ে যাবে। লেখক ধাপে ধাপে গভীরে নিয়ে যাচ্ছেন। প্রথম দিনের কাজটাই তো বেশ ভাবনার, নিজেকে জিজ্ঞেস করা আমি সত্যি কি চাই। এটা শুনতে খুব সহজ লাগে, তাই না? কিন্তু এর উত্তর খোঁজাটা আসলে বেশ কঠিন। কারণ আমরা প্রায়শই অন্যের চাওয়া, সমাজের চাপ বা পরিবার কি ভাববে, এগুলো দিয়ে প্রভাবিত হই। নিজের ভেতরের আসল চাওয়াটা, সেটা শোনা হয় না। বইটাতে নিজেকে চেনার জন্য প্রায় 15টার মতো প্রশ্ন আছে, যেমন আপনি এই মুহূর্তে জীবন থেকে আসলেই কি চান? আচ্ছা। বা ধরুন, যদি কোনো টাকা পয়সা বা অন্য কোনো বাধা না থাকতো, তাহলে আপনার আদর্শ দিনটা কেমন দেখতে হতো? জীবনের কোন জিনিসগুলো আপনার কাছে সবচেয়ে জরুরি, যেগুলোতে কোনো আপোষ করবেন না? বাহ, এগুলো তো গভীর প্রশ্ন। হ্যাঁ, কোন কাজটা করতে আপনার মন থেকে ভালো লাগে, ফলাফল নিয়ে না ভেবেও? এই প্রশ্নগুলো নিজেকে করতে বলছেন লেখক। কিন্তু এই নিজের আসল চাওয়াটা খুঁজে বের করা কি সহজ? চারপাশে তো এত চাপ। বইটা স্বীকার করে যে এটা সহজ না, সময় লাগে।
এর জন্য আত্মসচেতনতার চর্চা দরকার। কিভাবে করা যায় সেটা? একটা জরুরি বিষয় হলো বাইরের চাপ, মানে লোকে কি বলবে, সমাজ কি চায়, আর ভেতরের ইচ্ছা, মানে আমি নিজে কি চাই, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে শেখা। কোনটা করছেন কারণ করা উচিত মনে হচ্ছে, আর কোনটা করছেন কারণ মন থেকে চাইছেন। লেখক জোর দিচ্ছেন সেই কাজগুলোর ওপর যেগুলো আপনার ভেতরের মূল্যবোধ বা প্যাশনের সাথে মেলে। কারণ ওখানেই মনোযোগটা ধরে রাখা সহজ হয়। একদম, কারণ ওটা ভেতর থেকে আসে। এটা অনেকটা নিজের সাথে বসে হোমওয়ার্ক করার মতো, নিজেকে সময় দেওয়া। দারুণ, বেশ ইন্টারেস্টিং একটা অনুশীলন। তাহলে প্রথম দিন গেল নিজের চাওয়া বোঝা, দ্বিতীয় দিনে ফোকাসটা আরেকটু নির্দিষ্ট হচ্ছে, লক্ষ্যের স্বচ্ছতা। হ্যাঁ, শুধু কি চাই জানলেই তো হবে না, সেই চাওয়াগুলোকে একটা নির্দিষ্ট অর্জন করার মতো লক্ষ্যে পরিণত করতে হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাই তো? ঠিক। এখানে লেখক পেশাগত জীবন, আর্থিক অবস্থা, স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক এই সব ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে বলছেন। লক্ষ্যগুলো কি স্মার্ট হতে হবে, মানে স্পেসিফিক, মেজারেবল, ওরকম? অনেকটা তাই। মানে লক্ষ্যগুলো যেন পরিমাপ করা যায়, বোঝা যায় যে কতটা এগোলো। যেমন শুধু আমি ফিট হতে চাই, এটা খুব অস্পষ্ট। হ্যাঁ। এর বদলে লক্ষ্য হতে পারে আমি আগামী 3 মাসে 5 কেজি ওজন কমাবো আর সপ্তাহে 3 দিন ব্যায়াম করব। এই রকম নির্দিষ্ট হলে মনোযোগ দেওয়া সহজ হয়। আচ্ছা, আর এখানেও কি ওই ভেতরের চাওয়া আর বাইরের চাপের ব্যাপারটা আসে? অবশ্যই, আবার ওই জিনিস। যেমন আপনি হয়তো এমন একটা চাকরি করছেন যেটা পয়সার দিক থেকে ভালো, কিন্তু আপনার একটুও ভালো লাগে না। সেখানে দিনের পর দিন মনোযোগ ধরে রাখাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে, ভেতর থেকে টানটা থাকবে না। বুঝতে পারছি। তাহলে দিন 1 আর 2 মিলে একটা বড় ছবি তৈরি হলো, আমি কি চাই আর কোথায় যেতে চাই। দিন 3-এ বিষয়টা আরও প্র্যাকটিক্যাল হচ্ছে, করণীয় কাজ নিয়ে স্বচ্ছতা। একদম, মানে ওই বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য আজকে বা এই সপ্তাহে ঠিক কোন কাজটা করা সবচেয়ে জরুরি। এটা খুব দরকারি, কারণ অনেক সময় বড় লক্ষ্য দেখলে ভয় লাগে। ঠিক, লক্ষ্য যত বড়ই হোক না কেন, সেটাকে ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভেঙে নিতে হবে, অ্যাকশনেবল স্টেপস। না হলে কাজ শুরু করতে ইচ্ছা করে না। হ্যাঁ, আজকের দিনের জন্য বা এই সপ্তাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 1, 2 বা 3টে কাজ কি, যে কাজগুলো আমাকে লক্ষ্যের দিকে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যাবে। এই প্রায়োরিটি সেট করাটা জরুরি। এই স্বচ্ছতাটা না থাকলে আমরা কি করি, আমরা সহজ কাজ বা কম জরুরি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দিন শেষে মনে হয় অনেক কাজ করেছি, কিন্তু আসল কাজটা এগোয়নি। এটা আসলে ওই যে অভিভূত হয়ে পড়া বা দিশেহারা লাগা, সেটাকে আটকানোর একটা উপায়, তাই না? ঠিক তাই। যখন জানি যে ঠিক কোনটা আগে করতে হবে, তখন ফোকাসটা সেদিকে যায়। আর 4 নম্বর দিন, সেখানে কিসের স্বচ্ছতা? চতুর্থ দিনে লেখক বলছেন শুধু কি কাজ করতে হবে তা জানলেই হবে না, কিভাবে সেই কাজটা সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে দক্ষতার সাথে করা যায় সেটাও জানা দরকার, মানে সঠিক কৌশল বা স্ট্র্যাটেজি। ও, স্ট্র্যাটেজি। এখানে কৌশল আর পন্থা, ট্যাকটিক্স, এর মধ্যে পার্থক্যটা গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। কৌশল হলো আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান, আপনার অ্যাপ্রোচ, আর পন্থা হলো সেই প্ল্যানটা বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট ছোট কনক্রিট কাজগুলো। আচ্ছা। অনেক সময় হয় কি, আমাদের লক্ষ্য ঠিক আছে, কাজও করছি, কিন্তু ভুল কৌশলের কারণে সময় আর শক্তি দুটোই নষ্ট হচ্ছে। যেমন? এখানেই লেখক ওই বিখ্যাত 80-20 নীতির কথা বলছেন, পারেটো প্রিন্সিপাল। ও হ্যাঁ, মানে আমাদের 80% রেজাল্ট আসে মাত্র 20% চেষ্টা থেকে। ঠিক, এটা কাজের ক্ষেত্রে দারুণ সত্যি। আমরা প্রায় দেখি অল্প কিছু কাজেই বড় ইম্প্যাক্ট আসে, আবার অনেক কিছুতে প্রচুর খাটছি কিন্তু ফল তেমন কিছুই না। লেখক নিজের একটা উদাহরণ দিয়েছেন। উনি একসময় বই লেখার চেয়ে বইয়ের প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় দিচ্ছিলেন। আচ্ছা। পরে উনি ডেটা দেখে বুঝলেন যে তার বই বিক্রির 80% আসছে আসলে লেখার কোয়ালিটি আর খুব অল্প কয়েকটা নির্দিষ্ট প্রমোশনের উপায় থেকে, যেগুলো করতে তার মোট সময়ের মাত্র 20% লাগত। তার মানে বাকি 80% সময় যে প্রমোশনে দিচ্ছিলেন সেটা তেমন কাজেই আসছিল না। হ্যাঁ, প্রায় কোনো কাজে আসছিল না। এটা বোঝার পর উনি স্ট্র্যাটেজি পাল্টালেন, মূল ফোকাস দিলেন লেখার মানের ওপর, আর প্রমোশনের জন্য শুধু ওই সবচেয়ে কার্যকর 20% কাজগুলোই করতে লাগলেন। ফলাফল? কম সময়ে বেশি সাফল্য। তাই কোন কাজে কতটা মনোযোগ দেব, কোন কৌশলটা আসলেই কাজ করছে, এই বিষয়ে পরিষ্কার ধারণা থাকাটা জরুরি। ভুল কৌশলে মনোযোগ দেওয়া মানে
হুম। অনেকটা ফুটো বালতিতে জল ভরার মতো। বাহ, দারুণ উদাহরণ। তাহলে প্রথম 4 দিনের এই পুরো বিষয়টা আসলে মনোযোগের ভিত তৈরি করছে। নিজেকে চেনা, লক্ষ্য ঠিক করা, কাজ ভাগ করা আর সঠিক পথে এগোনো। একদম। বইটা এটাই বলতে চায়, মনোযোগ কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, এর জন্য এই ভেতরের স্বচ্ছতাটা মাস্ট। যখন আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, তখন ফোকাস ধরে রাখাটা অনেক সহজ হয়। ঠিক। বেশ, এই ভিতটা তৈরি হওয়ার পর আসছে দ্বিতীয় পর্ব, মানে বিক্ষিপ্ততা আর বাধা দূর করা। এটা হলো দিন 5 থেকে 7। আর সত্যি বলতে আজকাল তো বিক্ষিপ্ততার কোনো শেষ নেই। নেই তো, মনে হয় যেন চারপাশ থেকে সবাই আমাদের মনোযোগটা নিয়ে টানাটানি করছে। ইমেল, নোটিফিকেশন, মেসেজ থামে না। একদম। আধুনিক জীবন, বিশেষ করে এই ডিজিটাল যুগ, আমাদের মনোযোগকে একদম টুকরো টুকরো করে দিচ্ছে। অফিসের অপ্রয়োজনীয় মিটিং, খবরের পর খবর, এগুলো আমাদের গভীরে গিয়ে কোনো কিছুতে মনোযোগ দিতে দেয় না। প্রোডাক্টিভিটি কমে যায়। শুধু প্রোডাক্টিভিটি না, কাজের মানও কমে আর মানসিক চাপ বাড়ে। বইয়ে কিছু স্টাডির কথাও আছে আমেরিকা বা ব্রিটেনের কর্মীদের ওপর, যেখানে দেখা গেছে কাজের সময়ের একটা বিরাট অংশ এই ডিস্ট্র্যাকশনের পেছনেই চলে যায়। এর সমাধান কি? 5ম দিনে লেখক বলছেন সরলীকরণ বা সিম্পলিফিকেশন। আর একটা শব্দ ব্যবহার করেছেন, নির্মম নির্মূলতা বা রুথলেস এলিমিনেশন। এটা বেশ পাওয়ারফুল লাগছে। হ্যাঁ, আইডিয়াটা পাওয়ারফুলি। মানে হলো আপনার জীবনের লক্ষ্য বা প্রায়োরিটির সাথে যা কিছু মেলে না সেগুলোকে চিনে বাদ দিয়ে দেওয়া, নির্মমভাবে। কি কি হতে পারে সেগুলো? হতে পারে অপ্রয়োজনীয় মিটিং, এমন কোনো সামাজিকতা যা আপনার এনার্জি নষ্ট করে। হতে পারে কোনো অ্যাপ সাবস্ক্রিপশন যা আপনি ব্যবহার করেন না। এমনকি ঘরের বাড়তি জিনিসপত্রও হতে পারে। এর জন্য তো না বলতে শিখতে হবে। এটাই সবচেয়ে জরুরি স্কিলগুলোর একটা, না বলতে পারা। কিন্তু এটা তো কঠিন। আমরা অন্যকে দুঃখ দিতে চাই না, বা কোনো সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়। ঠিক। বইয়ে এই চ্যালেঞ্জটার কথা বলা আছে, আর কিছু কৌশলও বলা আছে। যেমন সরাসরি না বলতে অস্বস্তি হলে হয়তো বলতে পারেন, আমাকে একটু সময় দাও, আমি দেখে জানাচ্ছি আমার সময় হবে কিনা, বা হয়তো অন্য কোনো সাহায্যের প্রস্তাব দিতে পারেন। আচ্ছা। কিন্তু মূল কথাটা হলো নিজের সময় আর শক্তিকে দাম দেওয়া। আর এটা বোঝা যে আপনি যখন কোনো একটা কিছুকে হ্যাঁ বলছেন, তার মানে আপনি অন্য কোনো হয়তো আরও জরুরি কিছুকে না বলছেন। ঠিক। এটা তো ভাবিনি এভাবে। তাই না? না বলাটা আসলে নিজের প্রায়োরিটিগুলোকে বাঁচানোর একটা উপায়। এটা প্র্যাকটিস করতে হয়। বইয়ে একটা নট টু ডু লিস্ট বা কি করা উচিত নয় তালিকা তৈরির কথাও আছে। এটাও তো ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে শুধু কি করব তার লিস্ট নয়, কি করব না তারও লিস্ট থাকা ভালো। কি থাকতে পারে এই লিস্টে? যেমন থাকতে পারে সকালে উঠেই ফোন চেক করব না, বা কাজের সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকব না, বা যে মিটিংগুলো আমার লক্ষ্যের সাথে সরাসরি যুক্ত নয় সেগুলোতে যাব না। এর পাশাপাশি লেখক ভেতরের বিক্ষিপ্ততা, মানে মনের দুশ্চিন্তা, ভয়, সন্দেহ, আর বাইরের বিক্ষিপ্ততা মানে কোলাহল, ফোনের নোটিফিকেশন, এগুলোকেও চিনে বাদ দিতে বলছেন। ভেতরেরগুলো বাদ দেব কিভাবে? মেডিটেশন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস এগুলো সাহায্য করতে পারে। আর বাইরেরগুলো, কাজের জন্য একটা শান্ত গোছানো জায়গা তৈরি করা, দরকার হলে কিছুক্ষণের জন্য ফোন বা ইন্টারনেট বন্ধ রাখা। ঠিক। 6ষ্ঠ দিনের টপিকটাও খুব চেনা লাগছে, অনর্থক কষ্ট পরিহার। লেখক একটা উপমা ব্যবহার করেছেন, তোষের সাগর বা ওশন অফ চ্যাফ। হ্যাঁ, এটা হলো সেই অবস্থা যখন আমরা কোনো কাজ শুরু করার আগে এত বেশি ইনফরমেশন জোগাড় করতে থাকি বা এত বেশি প্রস্তুতি নিতে থাকি যে আসল কাজটাই আর শুরু করা হয় না। মানে ইনফরমেশন ওভারলোড। অনেকটা তাই। পরীক্ষার আগে যেমন অনেকে গাদা গাদা নোটস জোগাড় করে, কিন্তু আসল পড়াটা আর হয় না। অথবা ধরুন কেউ ব্যবসা করবে ভাবছে, সে শুধু রিসার্চ করেই মাস কাটিয়ে দিচ্ছে, কিন্তু প্রথম স্টেপটাই নিচ্ছে না। এই অ্যানালিসিস প্যারালিসিস তো খুব কমন। তাহলে কখন বুঝবো যে যথেষ্ট তথ্য জোগাড় হয়েছে, এবার কাজে নামা দরকার? বইটা বলছে একটা বেসিক লেভেলের জ্ঞান বা তথ্য হয়ে গেলেই কাজে নেমে পড়া উচিত, কারণ আসল শেখাটা হয় কাজ করতে গিয়ে, ভুল করতে গিয়ে। আচ্ছা। আর এখানে লেখক আর একটা দারুণ কথা বলেছেন, নিজে নিজে সব জানার চেষ্টা না করে যারা ওই কাজটা অলরেডি সফলভাবে করেছেন তাদের কাছ থেকে শেখা। মানে মেন্টর বা রোল মডেলদের ফলো করা। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা, তাদের কৌশলগুলো ফলো করা।
বই পড়া বা কোর্স করা অবশ্যই দরকারি, কিন্তু সেটা যেন আসল কাজ শুরু করতে দেরি না করিয়ে দেয়। শেখা আর করা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। খুব ভালো পয়েন্ট। আর সপ্তম দিন, শেষ ধাপ, বাধা আর শক্তির অপচয় দূর করা। এখানে কি ধরনের বাধার কথা বলা হচ্ছে? এখানে মূলত দুরকমের জঞ্জাল বা ক্লাটার সরানোর কথা আছে। একটা হলো ফিজিক্যাল বা শারীরিক, মানে আপনার কাজের জায়গাটা যদি অগোছালো থাকে, টেবিলে যদি একগাদা অপ্রয়োজনীয় জিনিস থাকে, কম্পিউটারের ডেস্কটপে যদি ফাইলের ভিড় থাকে, এগুলো মনোযোগ নষ্ট করে। ঠিক, দেখতেও খারাপ লাগে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো মানসিক জঞ্জাল। সেটা কি? মনের ভেতর জমে থাকা অপ্রয়োজনীয় চিন্তা, পুরনো কোনো রাগ বা দুঃখ, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন, এগুলো আমাদের মানসিক শক্তি শুষে নেয়। আর মাল্টিটাস্কিং, আমি তো ভাবতাম একসাথে অনেক কাজ করলে সময় বাঁচে। এটা একটা খুব বড় মিথ। আমরা অনেকেই ভাবি, কিন্তু রিসার্চ বলছে মানুষ আসলে মাল্টিটাস্কিং করতে পারে না। পারে না? তাহলে আমরা কি করি? আমরা যেটা করি সেটা হলো খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে মনোযোগ সরাই। এটাকে বলে টাস্ক সুইচিং। আর এই বারবার সুইচ করতে গিয়ে ব্রেনের অনেক এনার্জি নষ্ট হয়, ভুলের চান্স বাড়ে, আর কাজের মানও কমে। ও আচ্ছা, তাহলে উপায় কি? এত কাজ থাকে দিনে। লেখক বলছেন মাল্টিটাস্কিংয়ের বদলে প্রতিদিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম 3টে কাজ ঠিক করতে, মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক বা MITs। দিনের শুরুতে? হ্যাঁ, দিনের শুরুতেই ঠিক করে নেয়া যে এই 3টে কাজ আজ করতেই হবে এবং সেগুলোতে আগে ফোকাস করা। এই 3টে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে দিনটা সার্থক মনে হবে, এমনকি যদি আর কিছু নাও হয়। এটা শক্তিটাকে একদিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করবে। একদম, আর অপ্রয়োজনীয় কাজে মনোযোগ নষ্ট হওয়া থেকে বাঁচাবে। তার মানে পুরো বইটা জুড়েই শুধু থিওরি না, এই রকম প্রচুর প্র্যাকটিক্যাল টিপস আর টুলস আছে। যেমন ওই যে অ্যাকশন লগ ব্যবহার করা, নিজের চাওয়াগুলো লিখে রাখা, না বলার প্র্যাকটিস করা, পরের দিনের প্ল্যান আগের রাতে করা। হ্যাঁ, কাজের পরিবেশটাকে ফোকাস ফ্রেন্ডলি বানানো, এই সব কিছুই খুব হাতে কলমে করার মতো আইডিয়া। এই প্র্যাকটিক্যাল দিকগুলোই বইটাকে খুব কাজের একটা গাইড বানিয়ে তুলেছে। ঠিক, লেখক শুধু সমস্যাটা বলেই থেমে যাননি, প্রতিটা ধাপে কি করতে হবে তার পরিষ্কার গাইডলাইন দিয়েছেন। বইয়ের শেষে একটা ওয়েবসাইটের কথাও আছে যেখানে কিছু রিসোর্স পাওয়া যেতে পারে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যদি আমরা মূল কথাটা আরেকবার সামারি করি, কি দাঁড়ায়? আমার মনে হয় মূল বার্তাটা হলো মনোযোগ জিনিসটা কোনো ঈশ্বর দত্ত ক্ষমতা নয়, এটা একটা স্কিল যা অর্জন করা যায়। কিন্তু এই স্কিলটা অর্জনের জন্য দুটো জিনিস লাগবেই। এক, নিজের লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে একদম পরিষ্কার ধারণা, স্বচ্ছতা। ঠিক। আর দুই, সেই লক্ষ্যে পৌঁছানোর পথে যা কিছু বাধা দেয় বা মনোযোগ নষ্ট করে, বাইরে থেকে আসুক বা ভেতর থেকে, সেগুলোকে চিনে নিয়ে খুব সচেতনভাবে আর দরকার হলে নির্মমভাবে বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। আর থিবো মেরিসের এই বইটা সেই জার্নিতে একটা 7 দিনের ফ্রেমওয়ার্ক বা রোড ম্যাপ দিচ্ছে। হ্যাঁ, যেটা ফলো করলে যে কেউ তার মনোযোগ, তার প্রোডাক্টিভিটি আর শেষ পর্যন্ত জীবনের সন্তুষ্টি বাড়াতে পারে। এটাই লেখকের আশা। আর এই আইডিয়াগুলো তোর শুধু কাজের জায়গায় নয়, জীবনের সব ক্ষেত্রেই লাগানো যায়, তাই না? অবশ্যই, পড়াশোনা, নতুন কিছু শেখা, সম্পর্ক ভালো করা, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, মানসিক শান্তি খোঁজা, সব ক্ষেত্রেই তো পরিষ্কার লক্ষ্য আর স্থির মনোযোগ দরকার। একদম, এটা জীবনটাকে আরো গোছানো, আরো পরিপূর্ণ করতে সাহায্য করতে পারে। এখানেই হয়তো আমরা আজকের মতো আলোচনাটা শেষ করতে পারি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা তো এমন একটা সময়ে আছি যাকে বলে অ্যাটেনশন ইকোনমি, আমাদের মনোযোগটাই একটা পণ্য। অ্যাপস, মিডিয়া, বিজ্ঞাপন সবাই আমাদের মনোযোগ কাড়ার জন্য লড়ছে। ঠিক। এই চরম বিক্ষিপ্ততার যুগে দাঁড়িয়ে যদি আমরা সচেতনভাবে নিজের মনোযোগকে কন্ট্রোল করতে শিখি, তাকে নিজের হাতে ফিরিয়ে আনি আর নিজের লক্ষ্যের দিকে লাগাই, তাহলে এর লম্বা সময়ের প্রভাবটা আমাদের জীবনে, এমনকি আমাদের সমাজে কতটা গভীর হতে পারে। দারুণ প্রশ্ন। অথবা এটাও ভাবা যায়, এই যে বইটা আমাদের শেখা অপ্রয়োজনীয় কাজ, অন্যের চাপানো ইচ্ছা বা নিজেরই গুরুত্বহীন কোনো চাওয়াকে না বলতে পারা, এই না বলার মধ্যে যে একটা স্বাধীনতা আছে, একটা শক্তি আছে, সেটা যদি আমরা সত্যি সত্যি ব্যবহার করতে শিখি, তাহলে জীবনটা কতটা হালকা হতে পারে।
কতটা বদলে যেতে পারে? একদম। এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। আশা করি এই আলোচনাটা আমাদের মনোযোগের প্রতি আরেকটু সচেতন হতে সাহায্য করবে।